মানে মাথা খারাপ হয়ে যাবে বলতে, মানে আমি ক্লাস নিচ্ছি স্যার। আমি একটা কথা বলি, মানে তোমার তো 9-এর অনেকে আসো নাই, অনেক স্টুডেন্ট না, অনেক স্টুডেন্ট আসে নাই। এটা ওয়েট করো, কথা আমি বলতেছি। অনেক স্টুডেন্ট আসে নাই, এখন যারা আসে নাই তারাও তো আমার স্টুডেন্ট, তো ক্লাস তো তাদেরও করা দরকার ছিল। আমি তো ওইটাই চিন্তা করব, আমি কোথায় জায়গা দিব সেটা আমি চিন্তা করব না। আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট কি ক্লাস করতে পারতেছে না, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ, তো তাদের ক্লাসের সুবিধার জন্য কি করা, বেসিক্যালি ভিডিও ক্লাসটা করা। যারা ক্লাস করে নাই, তাদের ক্লাসের সুবিধার জন্য ভিডিও ক্লাস করা যাবে। আর তোমাদের এখানে সিনিয়র কয়েকজন আছে যারা ক্লাসগুলো করবে, হ্যাঁ, তো তোমরা ডিস্টার্ব করবে না আর চিৎকার চেঁচামেচি করবে না। দেখো, হ্যাঁ, এখানে দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি। তো আজকে ক্লাস করানোর কথা হচ্ছে, এক্সট্রা ক্লাস করানোর উদ্দেশ্য হচ্ছে কোরবানের আগে অন্তত কিছু চ্যাপ্টার এগিয়ে যাওয়া, কিংবা কোরবানের আগে সিলেবাসটা মোটামুটি একটা শেষ পর্যায়ে নিয়ে আসা। তোমরা যদি অতিরিক্ত কথা বলো তাহলে সেক্ষেত্রে সিলেবাস শেষ করা পসিবল না, আমি ছুটি দিয়ে দিব। আমি সকাল 8টা থেকে স্টিল ক্লাসে, মানে 8টা থেকে ক্লাস নিচ্ছি, এখনো পর্যন্ত ক্লাসে আছি। তোমাদের ক্লাস শেষ করতে করতে ন্যূনতম 1টা বাজবে, এখন 12টা বাজার 10 মিনিট বাকি। ঠিক আছে, যদি কথা বেশি বলো কিছুক্ষণ আগের ব্যাচের মতো কি আধা ঘন্টা আরো বাড়তি ক্লাস নেবে, চুপচাপ শুনবা, তাহলে ঠিক টাইমে ক্লাস শেষ হয়ে যাবে নিশ্চিত। আর যে কথা বলবা বুঝতেই পারতেছো, আমি ক্লাসে দাঁড় করায় রাখবো পুরা। স্যার পরিসংখ্যান নেওয়ার কথা না? এই যে এখানে এখানে কিছু কথা একটু দাগাইতে হবে শুরুতে। হ্যাঁ, দেখো এই জায়গাটায় গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। ঠিক আছে, অনুসন্ধানাধীন উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল। উপাত্তগুলো হচ্ছে কি পরিসংখ্যানের কাঁচামাল, এগুলো এমসিকিউতে আসে। উপাত্ত হচ্ছে পরিসংখ্যানের কি কাঁচামাল। যারা বই আনছো তারা এই লাইনগুলো দাগাও। দেখো, হ্যাঁ, পেজ হচ্ছে তোমার 326। স্যার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি কথা না বলো তাহলে ক্লাসটা সুন্দর হবে, নতুবা ক্লাসটা বিশ্রী হয়ে যাবে চিৎকার চেঁচামেচি করলে। কারণ পরিসংখ্যান খুবই সোজা। হ্যাঁ, দেখো এখানে লাইনগুলো দাঁড়াও। গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী। স্যার তোমার কোয়ালিটিকে কখনো সংখ্যা আকারে প্রকাশ করা যাবে না, বা গুণ এই জাতীয় বিষয়গুলোকে কখনো সংখ্যা আকারে প্রকাশ করা যায় না। যেমন তোমার বয়স কত, এটাকে সংখ্যা আকারে প্রকাশ করা যায়। গণিতে তোমার প্রাপ্ত নাম্বার কত, এগুলোকে সংখ্যা আকারে প্রকাশ করা যায়। তো এগুলোকে যখন তুমি সংখ্যা আকারে প্রকাশ করবা, তো অনেকগুলো তথ্য যখন তুমি একসাথে সন্নিবেশ করবা বা একসাথে নিয়ে আসবা, সবগুলো তথ্যের সমষ্টিকে আমরা বলবো কি, বা উপাত্তের সমষ্টিকে, সমষ্টি বলতে সবগুলো উপাত্তকে একসাথে নিয়ে আমরা বলবো সেটাই কি পরিসংখ্যান। ঠিক আছে, যেমন ধরো উপাত্তসমূহ হচ্ছে পরিসংখ্যানের কাঁচামাল। যেমন এখানে তোমরা যে কয়জন স্টুডেন্ট আছো, সব স্টুডেন্টের বা নবম শ্রেণীতে পড়ছো এমন স্টুডেন্টের বয়সের তথ্য যদি আমি কালেক্ট করতে বলি যে কোনো একটা স্টুডেন্টকে, সে প্রত্যেকটা স্টুডেন্ট থেকে বয়সের তথ্য কালেক্ট করে নিয়ে আসবে। ঠিক আছে, ধরো কারো 18, কারো 15, কারো 16, এরকম এরকম বয়স থাকবে না? তো এরকম বয়সগুলো যখন তুমি একসাথে লিপিবদ্ধ করবা, সেটাকে আমরা বলি কি একটা পরিসংখ্যান। কিসের পরিসংখ্যান?
অষ্টম শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থীদের বয়সের নবম শ্রেণীতে পড়ছে এমন শিক্ষার্থীদের বয়সের কি পরিসংখ্যান। ঠিক আছে, এখানে যে সিঙ্গেল সিঙ্গেল সংখ্যাগুলো 18, 17, এই সিঙ্গেল সিঙ্গেল সংখ্যাগুলোকে আমরা বলি পরিসংখ্যানের উপাত্ত বা পরিসংখ্যানের কাঁচামাল। কথাটা বুঝিও। তা গুণবাচক ইনফরমেশনকে বা গুণবাচক তথ্যকে তুমি কখনো সংখ্যা আকারে প্রকাশ করতে পারবা না। এই কারণে ওরা বলছে গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী হচ্ছে পরিসংখ্যানের কাঁচামাল। যেমন আমি যদি গণিত পরীক্ষা নিই, প্রত্যেক শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের একটা তালিকা তৈরি করো, সেটা একটা পরিসংখ্যান, রাইট? এবং সেখানে যে নাম্বারগুলো আছে প্রত্যেক নাম্বার হচ্ছে এক একটা উপাত্ত বা পরিসংখ্যানের কাঁচামাল। কথা ক্লিয়ার? এই উপাত্তগুলো পরিসংখ্যানের যে উপাত্তগুলো বিন্যস্ত আকারেও থাকতে পারে, অবিন্যস্ত আকারেও থাকতে পারে। পরিসংখ্যানের উপাত্তগুলো সাজানো আছে কি নাই তার উপর ভিত্তি করে পরিসংখ্যানকে উপাত্তকে দুই ভাগে ভাগ করা হয়। পরিসংখ্যানের উপাত্তকে কয় ভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। ধরো আমার এখানে 5 জন শিক্ষার্থী আছে সামনের বেঞ্চে, তো এই 5 জন শিক্ষার্থীর আমি যদি গণিতে প্রাপ্ত নাম্বার বলি, ধরো ও পাইছে 30-এ 30, অর্চি পাইছে 30-এ 3, ও পাইছে 30-এ 25, তারপরে ও পাইছে 30-এ 20, আর ও পাইছে 30-এ 27। কেমন? অর্চিটটা এত কমে গেছে কেন? কারণ ও ক্লাসে অনুপস্থিত ছিল, অনেকদিন আসে নাই, হঠাৎ করে পরীক্ষা দিতে আসছে, নাম্বার একটু কম পাইছে, স্বাভাবিক। তো এখানে এই সংখ্যাগুলো হচ্ছে এই একটা একটা আলাদা সংখ্যা হচ্ছে পরিসংখ্যানের কাঁচামাল, আর সবগুলো মিলেই হচ্ছে একটা পরিসংখ্যান। কথা বুঝা গেছে? এখন এখানে যে তথ্যগুলো আছে বা উপাত্তগুলো আছে এগুলো এলোমেলো আকারে আছে, তার মানে এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। ঠিক আছে, এগুলোকে যদি আমি মানের ঊর্ধ্বক্রম অনুসারে বা মানের অধক্রম অনুসারে সাজাই, তবে সেটাকে বলা হবে কি বিন্যস্ত উপাত্ত। কথা বুঝা গেছে? তাহলে উপাত্তগুলো সাজানো আছে কি নাই তার উপর ভিত্তি করে পরিসংখ্যানের উপাত্তকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। কিরে আসে নাই কেন? আচ্ছা, ও পারবে এমনি, সমস্যা নেই না আসলে। সুবার্থী নেই। আচ্ছা যা, এবার এই জায়গাটায় তোমরা কিন্তু তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা ক্লাস 8-এ যে পরিসংখ্যান করছো না, সেই পরিসংখ্যান সবগুলোই এই বইতে আছে, একটাও বাদ নাই। ওগুলোই তোমার কি এসএসসি পরীক্ষায় আসবে। কথা বুঝতে পারছো? এর বাইরে একটাও নাই, এগুলো খুবই সহজ। পরিসংখ্যান ক্লাস 8-এ তোমরা অ্যান্সার করছিলা না? এখানেও সেম গুলো, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আসো এবার দেখো, প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা যায়। আমার কথা শুনিও, আমরা একটা কোয়েশ্চেন লিখবো, একটা কোয়েশ্চেন থেকে অনেকগুলো অঙ্ক একসাথে করে ফেলবো। কেমন? জাস্ট আমাকে একটু সময় দিতে হবে কোয়েশ্চেনটা লেখার জন্য। ধরো তোমার কাছে এলোমেলো ভাবে কতগুলো কি উপাত্ত দেওয়া আছে, মানে অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, তোমাকে সেখান থেকে কোয়েশ্চেনে আসতে পারে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তারপরে খ নাম্বারে দিতে পারে গাণিতিক গড় নির্ণয় করো, গ নাম্বারে দিতে পারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। ঠিক আছে, তারপরে দিতে পারে মধ্যক নির্ণয় করো, তারপরে দিতে পারে প্রচুরক নির্ণয় করো। তো এগুলো পড়ানোর আগে কিছু বেসিক বিষয় তোমাদেরকে একটু আলোচনা করব, তারপরে আমরা অঙ্কগুলোতে চলে যাবো। হ্যাঁ, তো একটা বিষয় খেয়াল করো, প্রথম বেসিক বিষয় হচ্ছে তুমি কিভাবে অবিন্যস্ত উপাত্ত থেকে একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবা। কেমন? আমি আমার এখান থেকে বলি, কোন জায়গা থেকে? এখান থেকে। তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য তোমাদের কি কি ইনফরমেশন জানা দরকার, কি কি জানতে হবে? গণসংখ্যা নিবেশন কি সারণী। স্যার কথা বলিও না। গণসংখ্যা নিবেশন সারণী করতে গেলে তোমার কি জানতে হবে? প্রথমে পরিসর জানতে হবে। কি জানতে হবে?
গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে তোমার কি জানতে হবে? পরিসর জানতে হবে, তারপরে জানতে হবে কি শ্রেণী ব্যাপ্তি, তারপরে জানতে হবে কি শ্রেণী সংখ্যা, বের করতে হবে কি শ্রেণী সংখ্যা, তারপর তোমার লাগবে কি গণসংখ্যা, ট্যালি চিহ্ন। আমি এখানে লিখলাম ট্যালি চিহ্ন বা কি গণসংখ্যা, কারণ ট্যালি চিহ্ন যত হবে গণসংখ্যাও কি ততই হবে, ট্যালি চিহ্ন বা গণসংখ্যা। কেমন? স্যার কি বলছি? আমি নিজে ভাবছিলাম যে মানে হয়তো অনেকে আসবে না, অনেকে অনলাইন ক্লাস করবে, আসার জন্য ধন্যবাদ। হ্যাঁ দেখো, এই জন্য আমি আবার ওদেরকেও বলছি যে ক্লাস করার জন্য, যদি অনেকে না আসে, কারণ ওদের আজকে শিডিউল অনুযায়ী ক্লাস নাই। কাদের? ক্লাস 9-এর। ধন্যবাদ সবাই আসছো। এখন এখানে দেখো, তাহলে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে? পরিসর লাগবে, শ্রেণী ব্যাপ্তি লাগবে, শ্রেণী সংখ্যা লাগবে, আর কি জানা লাগবে? ট্যালি চিহ্ন বা গণসংখ্যা। ট্যালি চিহ্ন যে কথা, গণসংখ্যাও কি সেম জিনিস, ট্যালি চিহ্ন সমান হচ্ছে কি গণসংখ্যা। এবার এখানে আসো, পরিসর বের করার একটা সূত্র। তোমার কাছে যে উপাত্তগুলো দেওয়া থাকবে, স্যার কথা বলে না, যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তের সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস কি সর্বনিম্ন সংখ্যা, প্লাস কত 1। সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। ধরো তোমাকে কিছু তথ্য দেওয়া আছে, সেখানের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা বের করবা খুঁজে, তারপর সবচেয়ে ছোট সংখ্যাটা বের করবা, বিয়োগ করে কত যোগ করবা 1। এটা হচ্ছে কি তোমার পরিসর। ক্লিয়ার? তারপর হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। স্যার দেখো, শ্রেণী ব্যাপ্তি, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই শ্রেণী ব্যাপ্তি বিষয়টা তোমরা তোমাদের ইচ্ছে মতো ধরে নিবা। শ্রেণী ব্যাপ্তি তুমি 5 ধরতে পারো, তুমি 10 ধরতে পারো, তুমি 7 ধরতে পারো, এগুলো ধরলেই ভালো আর কি। 5, 7, 10। এখন আমাকে অনেকে কোয়েশ্চেন করতে পারে, স্যার আমি শ্রেণী ব্যাপ্তি 5, 7, 10-এর একটাও ধরবো না, আমি 6 ধরবো, আপনার সমস্যা আছে? তা আমার আনসার কি হবে? কোনো সমস্যা নাই, তুমি চাইলে 6 ধরতে পারো, তুমি চাইলে 8 ধরতে পারো, তুমি চাইলে 12 ধরতে পারো। তবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ধরা হয়, এই জন্য এগুলো দিলাম। ঠিক আছে? এরপরে তোমার আরেকটা কি আছে স্যার? শ্রেণী সংখ্যা। মোস্ট ইম্পর্টেন্ট। শ্রেণী সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে? শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয় পরিসরকে কি দিয়ে ভাগ করে? শ্রেণী ব্যাপ্তি। তুমি যে শ্রেণী ব্যাপ্তি নিবা সেই শ্রেণী ব্যাপ্তি দিয়ে পরিসরকে ভাগ করে দিবা, তাহলে তুমি শ্রেণী সংখ্যা পেয়ে যাবা। ঠিক আছে? বুঝা যাচ্ছে? তুষি হাসতে হাসতে কপালে একটা বাড়ি দেয়। তোমাকে দেখতে ভালো লাগে যে কি করতাম। আচ্ছা, এবার স্যার দেখো, তাহলে তোমরা কি পাই গেছো? ফাবিহা আবার হাওয়া হয়ে গেছে না? স্যার শ্রেণী সংখ্যা পাইছো, পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি, তাহলে শ্রেণী সংখ্যা পাইছো। যদি পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করার পরে ধরো তোমার আসছে দশমিকে আসলে তোমার অবশ্যই কি নিতে হবে? 6 নিতে হবে, পরের সংখ্যাটা নিতে হবে। যদি বরাবর আসে তাহলে আর কোনো টেনশন নাই, কিন্তু দশমিকে আসে 5 দশমিক, ধরো 7.1 আসছে, তাহলে কত হবে? 8 হবে। শ্রেণী সংখ্যা হবে কত? 8। মনে থাকবে, দশমিকে আসলেই পরের সংখ্যাটা নিতে হবে। ক্লিয়ার কিনা? শেষ। এটা কি চিহ্ন?
এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট চিহ্ন, মানে সমতুল্য, ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, আচ্ছা যাক, তাহলে এটা বোঝা গেছে না? এবার আসেন আমরা একটা প্রশ্ন লিখব, সেই প্রশ্ন থেকে আরেকটা টপিক পড়াই দিই, আরেকটা টপিক পড়াই তারপর যাই, তাইলে আমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, আরেকটা ছোট্ট টপিক পড়াবো স্যার। আমি কিন্তু এখানে খুব বেশি ডিটেইলস আলোচনা করবো না, কারণ তোমরা ক্লাস 8 ওই বিষয়গুলো পড়ে আসছো নতুন কারিকুলামের বইতে। জাস্ট একটা ছোট্ট জিনিস তোমাদের হাতে আলোচনা করব। এগুলো একটু তোমাদের লাগবে স্যার, চলক বিষয়টা একটু লাগবে এখানে স্যার। আমি একটু করে কথা বলি। দেখো, আমরা জানি সংখ্যাসূচক তথ্যসমূহ পরিসংখ্যানের কি উপাত্ত। উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহ চলকের কি নির্দেশ করে? মান নির্দেশ করে। উদাহরণ 1-এ তাপমাত্রা ও উদাহরণ 2-এ প্রাপ্ত নাম্বার হচ্ছে চলক। যেমন আমি তোমাদেরকে বলি, কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিছি, তোমাদের ক্লাসে যতজন শিক্ষার্থী আছো তাদের গণিতে প্রাপ্ত নাম্বারের একটা তালিকা তৈরি করো। আমি কিসের তালিকা তৈরি করতে বলছি? নম্বরের তালিকা। কিসের তালিকা? নম্বরের তালিকা। এখানে নম্বর হচ্ছে চলক, নম্বরটা কি চলক, আর প্রত্যেকটা নাম্বার হচ্ছে এক একটা উপাত্ত, বা এভাবেও বলা যায় এক একটা চলকের মান। নম্বর চলক না? তো তুমি যেটা পাইছো সেটাও তো একটা চলক, সেটা নাম্বার না? সেটা একটা চলকের মান। আর যদি বলি বয়সের কথা, তাহলে বয়সটা এক্ষেত্রে কি হবে? চলক হবে। এক একজনের বয়স এক এক রকম, ফলে চলকের মানও কি ভিন্ন ভিন্ন। একজনের বয়স এক এক রকম না? তো বয়স যদি চলক হয় তাহলে চলকের মানটাও কি আসতেছে? ভিন্ন ভিন্ন আসতেছে। আচ্ছা গেল, তো এখানে এই কথাটাই লিখছে। এবার চলক এখানে আবার কয় ধরনের? 2 ধরনের চলক আছে। একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর একটা হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক। এগুলো একটু করে তোমরা কষ্ট করে কি করে নিবা? রিডিং পড়ে নিবা। এখান থেকে বিচ্ছিন্ন চলক কোনটি, অবিচ্ছিন্ন চলক কোনটি, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। আমি একটু দ্রুত শেষ করার তাগিদে এখানে আর ডিটেলসে যাচ্ছি না। দাগাইছো বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক, ওগুলো দাগাও। আমি এই টপিকটা একটু করে বুঝাবো। কোনটা? কেন্দ্রীয় প্রবণতা। এই বিষয়টা একটু করে বোঝানোর দরকার আছে। দেখো, কেন্দ্রীয় প্রবণতা বিষয়টা কি? উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে ঝুঁকে পড়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে ঝুঁকে পড়ার প্রবণতাই হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতা। উপাত্ত কোনগুলো? উপাত্ত হচ্ছে পরিসংখ্যানের কাঁচামাল। উপাত্ত কোনগুলো? ওই যে নম্বর, সবগুলোই হচ্ছে এক একটা উপাত্ত। তো উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে ঝুঁকে পড়ার প্রবণতাই হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতা। ধরো এখানে আমি ফারিয়াকে ধরি। ধরো ফারিয়া দৈনিক, মানে ফারিয়া দিনমজুর হিসেবে বাসায় বাসায় গিয়ে কাজ করে। ফারিয়া দিনমজুর হিসেবে বাসায় বাসায় গিয়ে কাজ করে। এটা জাস্ট উদাহরণ, নেভার মাইন্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও দিনমজুর হিসেবে বাসায় বাসায় গিয়ে কাজ করে। এক এক দিন এক একজনের বাসায়, যখন যে বাসায় ডাক পড়ে ঝাড়ু দেওয়ার জন্য। তো তো হ্যাঁ, আমার কথাটা শোনো, এখানে ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। এখন তুমি ওকে জিজ্ঞেস করছো কি মাছি? আচ্ছা স্যার, এবার একটু চুপ। এতক্ষণ চুপ ছিল, ক্লাস সুন্দর ছিল। দেখো আমি কি বলতেছি, তাহলে ও দিনমজুর হিসেবে বাসায় গিয়ে কাজ করে। যেমন সামনে পয়লা বৈশাখ, বিভিন্ন বাসায় ডাক পড়বে বাসা পরিষ্কার করার জন্য। হ্যাঁ, তো বাসা পরিষ্কার করার জন্য ডাক পড়বে। তো তাকে আমি জিজ্ঞেস করছি, স্যার শুনো, আমি কেন্দ্রীয় প্রবণতা বুঝাচ্ছি,
তাকে আমি জিজ্ঞেস করছি স্যার তুমি দৈনিক কত টাকা করে মজুরি নাও, তোমার দৈনিক মজুরি কত, তাকে আমি জিজ্ঞেস করছি। সে আমাকে বলছে স্যার আমার দৈনিক মজুরি হচ্ছে 500 টাকা। কথা বুঝিও, দৈনিক মজুরি হচ্ছে 500 টাকা। তো দৈনিক মজুরি 500 টাকা সে কেমনে বলছে? ধরো এখানে বিভিন্ন মানুষ আছে, অনেক রকমের মানুষ আছে, এক একজন মানুষের মেন্টালিটি এক এক রকম। ধরো এই ভদ্র মহিলা ওকে বললো যে ফারিয়া তুমি তো বিভিন্ন বাসায় গিয়ে কাজ করো, তুমি কি আমার বাসায় গিয়ে কাজ করবে? সে জিজ্ঞেস করছে, ফারিয়া বলছে হ্যাঁ করবো। তোমার দৈনিক মজুরি কত? দৈনিক মজুরি কত? ফারিয়া একটা বাড়ি মারছে, আমি তো 700 টাকা নেই। হ্যাঁ, তো ও বলছো 700 টাকা নেই। হ্যাঁ, ও বলছে ও তো আগে থেকে একটু খবর নিছিল কত টাকা নিতে পারে। তো ও এবার একটা বাড়ি দিছে, আমি তোমাকে 400 টাকা দিবা, করবা? আমার বাসাটা একটু পরিষ্কার করে দেবো। না না এত হবে না যাই, আমি এত কমে যাই না। তো কোন রকমে তাদের মধ্যে নেগোসিয়েট হয়ে 450 টাকায় কে রাজি হয়েছে? ফারিয়া রাজি হয়েছে। দেখো কথা বুঝিও, ও কত টাকায় রাজি হয়েছে? 450 টাকা। স্যার আমি কি বুঝাচ্ছি আমার কথাটা বুঝবা? 450 টাকা। এরপরে ধরো আরেকজন অপরাজিতা দিদি চলে আসছে, অপরাজিতা গিয়ে তাকে বাড়ি দিছে। এখন অপরাজিতা একটু ডিলা টাইপের, অপরাজিতাকে ও বলছে যে কত, না না ওকে 700 টাকা বলছে। অপরাজিতা বলছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, আমার তো প্রচুর টাকা, তুমি এসে একটু সুন্দর করে দিলে হচ্ছে। কথা বুঝিও, ও কিন্তু 700 টাকায় কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। দেখো ওর দৈনিক মজুরি আবার কত টাকা হয়ে গেছে? 700। এরপরে আরেকজনের এবার তৃষ্ণা নিয়ে গেছে, তৃষ্ণা কোন রকম নেগোসিয়েট করে কত 500-র মধ্যে রাজি করাইছে। এরপরে আরেকজন আমাদের শৈল্পিকের কাছে যখন গেছে, শৈল্পিক এসে আগে থেকে চিন্তা বান্ধবী হিসেবে 450 টাকা নিছে। আচ্ছা, এভাবে করে করে বিভিন্ন জনের বাসায় সে বিভিন্ন জনের বাসায় কাজ করে এবং প্রায় সময় সে দেখো বেশিরভাগ ক্ষেত্রে তুমি একটা বিষয় খেয়াল করো, আমি বেশি লিখি নাই স্যার, কথা শুনিও। আমি এখানে ওর দৈনিক মজুরি লিখছি, পুরা 1 মাসে লিখি নাই, 1 2 3 4 5 6 7 8 8 দিনের মজুরি লিখছি। সে বেশিরভাগ ক্ষেত্রে মজুরি পাইছে কত? 500 টাকা। তো আমরা বেশিরভাগ সময়ে যে মজুরিটা পাই বেসিক্যালি ওইটাই বলি, জিজ্ঞেস করলে কি বলি? 500 টাকার মতোই, ঠিক না? মনে করো তোমার বাবার কাছ থেকে তুমি প্রতিদিন 20 টাকা করে নিয়ে যাও, বা মাঝে মাঝে 30 টাকাও দেয়, কিংবা মাঝে মাঝে মন দিল ভালো থাকলে 50 টাকাও দিয়ে দেয় না? এরকম দেয়। তো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে টাকাটা দেয়, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার বাবা তোমাকে প্রতিদিন কত টাকা দেয়, তুমি কি বলবা 50 টাকা? তুমি কিন্তু ঠিকই বলবা যে কত টাকা? 20 টাকা। মাঝে মাঝে 20 টাকা দেয়, মাঝে মাঝে এই কথাগুলো উল্লেখ করবে না, তুমি শুধু বলবা যে আমাকে প্রায় সময় বাবা কি 20 টাকা করে দেয়। তার মানে এখানে তোমার অ্যাভারেজ ভ্যালুটা কত? 20 টাকা। এখানেও তোমার অ্যাভারেজ ভ্যালু ও বেশিরভাগ সময়ে যেটা পাই সেটাই বলে। তুমি যদি এই সবগুলো ভ্যালু যোগ করে কত দিয়ে ভাগ করো? 8 দিয়ে ভাগ করো, দেখবা মানটা প্রায় কি 500-র কাছাকাছি আসবে। তুমি যখন গড় বের করবা তুমি দেখবা মানটা প্রায় কি 500-এর কাছাকাছি। এবং তুমি এভাবে সাজাও, একটু সাজাও, 450, তারপরে 450, তারপরে 500, 500, 500, 500, তারপরে 600, তারপরে 700। তুমি মোটামুটি ভালো মতো খেয়াল করলে দেখবা একদম মাঝখান বরাবর কি আছে? 500-ই আছে মাঝখান বরাবর। অর্থাৎ বেশিরভাগ সময়ে যে মানটা পাওয়া যায় সেটাই বেশিরভাগ ক্ষেত্রে কোথায় থাকে? মাঝখান বরাবর থাকে। তুমি সবগুলো যোগ করে যদি 8 দিয়ে ভাগ করে দাও, যেহেতু 8 দিনের আছে, প্রায় দেখবা কিসের কাছাকাছি? 500-এর কাছাকাছি ভ্যালুটা আসতেছে। এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে, মানে মাঝখানের মানের দিকে ঝুঁকে পড়ার প্রবণতাই হচ্ছে কি? কেন্দ্রীয় প্রবণতা। প্রায় সময় পরীক্ষায় আসে। এই কেন্দ্রীয় প্রবণতা কিভাবে পরিমাপ করা যায়? কেন্দ্রীয় প্রবণতা তোমাদের বই অনুযায়ী 3 ভাবে পরিমাপ করা যায়। কি কি? 1 হচ্ছে গড়, 2 হচ্ছে মধ্যক, 3 হচ্ছে কি? প্রতিরোধ। গড়, মধ্যক এবং কি? প্রতিরোধ। স্যার কথাগুলো বোঝা গেছে? আমার কথাগুলো? ওই কাজের মেয়ে কিছু না, আমরা বলছি যে দুষ্টামি করতেছে আর কি, মজুরি খাটতে গেছো না,
500 টাকা দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার একটু লিখে নাও। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তাহলে কয় ধরনের? 3 ধরনের। কি কি? গড়, আবার কি মূর্ধক, আরেকটা হচ্ছে কি প্রচুরক। স্যার ওই যে কেন্দ্রীয় মান কত বা এভারেজ মান কত সেটা 3 ভাবে বের করা যায়। গড় নির্ণয়ের মাধ্যমে বের করা যায়, মূর্ধক, প্রচুরক। প্রত্যেক ক্ষেত্রে আনসার কি একই আসে বা কাছাকাছি আসে, যেভাবে পরিমাপ করো না কেন, ঠিক আছে? তো এই 3টা পদ্ধতিতে, তবে গড় নির্ণয় আমরা আবার 2 ভাবে করতে পারবো। 2 ভাবে গড় নির্ণয় করা যায়, তোমাদের পরীক্ষায় আসে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে গাণিতিক গড়, কি হ্যাঁ, আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। কেমন? একটা হচ্ছে গাণিতিক গড়, আরেকটা হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আমরা আজকে সবগুলো একসাথে দেখে ফেলবো, কারণ আমি খুবই অসাধারণ, সবগুলো একই অঙ্কের মধ্যে দেখাই দিব। দেখি না পারি কিনা, হ্যাঁ ট্রাই করি। 45 মিনিটে সবগুলো দেখানো পসিবল কিনা জানি না, তবে সূত্র জানলে পসিবল। দরকার হলে 3টা দেখাবো, যতটা পারা যায় আর কি, হ্যাঁ 1টা পর্যন্ত যতটা পারা যায়। এত তাড়াহুড়ার দরকার নাই। দরকার হলে আমি চাইছিলাম কয় ক্লাসে শেষ করার, 2 ক্লাসে শেষ করার। সর্বোচ্চ কয় ক্লাস লাগবে? 3 ক্লাস, বেশি লাগবে না। আসো তাইলে এবার আমরা আচ্ছা এবার আর একটা বেসিক টপিক একটু আলোচনা করে নেই, কেমন? ধরো আমি তোমাদেরকে কয়েকটা টপিক জিজ্ঞেস করব, তোমরা আমাকে অ্যান্সার করবে। আমি জানি অনেকেই পারবা না, বেশিরভাগ না, কেউই পারবা না মনে হয়। আচ্ছা দেখি আগে, ধরো তোমরা এগুলো আগে পড়ছো, যাদেরকে আমি আগে পড়াইছি তারা হয়তো পারতে পারো। ধরো 20 থেকে 25, 26 থেকে 31, 32 থেকে কত, 32, 33, 34, 35, 36, 32 থেকে 37। হ্যাঁ স্যার, এবার আমাকে এখানে বলো এটা বিচ্ছিন্ন শ্রেণী নাকি অবিচ্ছিন্ন শ্রেণী? এটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী। এগুলো হচ্ছে কি বিচ্ছিন্ন শ্রেণী, কেমন? এগুলো কিন্তু আমি অঙ্ক করার সময় কাজে লাগবে, এই জন্য আগে থেকে জিনিসগুলো বলে দিচ্ছি। এগুলো হচ্ছে কি বিচ্ছিন্ন শ্রেণী, ঠিক আছে? তো বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি কত বলো তো? এখানে শ্রেণী ব্যাপ্তি কত, এই বলো সবাই কনফার্ম? কেমনে বুঝছো? 20 থেকে 25। দেখো এটাকে বলা হয় নিম্নসীমা, এটাকে বলা হয়, এই পুরাটা হচ্ছে একটা শ্রেণী। এই জন্য তো আগে কথা শোনো। এটা একটা শ্রেণী, এটা হচ্ছে নিম্নসীমা, এটা হচ্ছে ঊর্ধ্বসীমা। শ্রেণী ব্যাপ্তি কিভাবে বের করে? ঊর্ধ্বসীমা কি, ঊর্ধ্বসীমা বিয়োগ কি নিম্নসীমা, কেমন? প্লাস কত 1, কেমন? তাহলে কত আসে? 5 + 1 = কত? 6। এটা হচ্ছে তোমার কি শ্রেণী ব্যাপ্তি, ঠিক আছে? এবার আরেকটা দেখো, ধরো 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। বলো তো এটা কি ধরনের? এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। অবিচ্ছিন্ন
শ্রেণী। এই ধরনের ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি কিভাবে বের করবা? ঊর্ধ্বসীমা মাইনাস নিম্ন সীমা ইকুয়াল টু কত হবে? 35 মাইনাস 30 ইকুয়াল টু 5। এখানে একটা যোগ করতে হবে না। পারতেছি না। হ্যাঁ চলে যাবা? তোমার জন্য ওরা তোমার সঠিক বান্ধবীর মতো কাজ করছে। তোমার বান্ধবীরা যদি ভালো না হতো তোমার বলতে তুই জায়গা আমরা পড়ে নিই। হ্যাঁ পারবা? তাহলে তো তোমার ক্লাস করতে আরো মজা লাগার কথা। হ্যাঁ যেগুলো সেম সেম থাকবে ওগুলো অবিচ্ছিন্ন, সেটাই আসলে। আচ্ছা এখানে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কেমনে বুঝছি? দেখো এখানে যেখানে শেষ হয়েছে শুরু হয়েছে তার পরের সংখ্যা থেকে, এখানে যেখানে শেষ হয়েছে শুরু হয়েছে তার পরের সংখ্যা থেকে, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন। কিন্তু এই জায়গাটায় দেখো তো 25-এ শেষ 25 থেকে শুরু, 30-এ শেষ 30 থেকে শুরু, এগুলো হচ্ছে কি অবিচ্ছিন্ন। কথা কি ক্লিয়ার? দিদি তুমি কি বুঝেছো? ও নো। তাহলে এটুকু ক্লিয়ার। এবার আসো আমরা তাইলে অঙ্কে চলে যাই। দেখো এটা একটা কোয়েশ্চেন, হ্যাঁ তোমরা চাইলে কোয়েশ্চেনটা লিখে নিতে পারো সুন্দর করে, এটা কুইক লিখে নাও। আচ্ছা তাহলে বইয়ে যদি থাকে তাহলে লিখে রাখো উদাহরণ 2। কেমন? উদাহরণ 2 লেখার পরে ক নাম্বারে দিবা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। দেখো প্রশ্ন, এই বুঝতেছো? প্রবলেম তো হচ্ছে না। খ নাম্বার ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। সুজয় বুঝা যাচ্ছে? আমি জিজ্ঞেস করার পরে যদি না পারো টার্ফে আমি তোমাদেরকে খেলতে নিয়ে যাব, এটা একদম সত্য কথা। কারণ প্রত্যেকটা ব্যাচের সাথে আমাদের খেলা হয়েছে, আমরা স্টুডেন্টদেরকে নিয়ে গেছি। হ্যাঁ তোমাদেরকেও নিয়ে যাব, বাট ষান্মাসিক পর্যন্ত একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? ষান্মাসিক পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পরে নিয়ে যাব। টার্ফে টার্ফে ক্রিকেট নাকি ফুটবল? ও দর্শক, ওকে ওকে স্যার। এরপরে গাণিতিক গণ নির্ণয় করো। এগুলো কি দিচ্ছে যে বলে স্যার, এগুলো কি দিচ্ছে জানো তো? এগুলো কি কোয়েশ্চেন? এখানে ও জিজ্ঞেস করতে স্যার এগুলো কি দিচ্ছে যে
বাদ দাও। ঘ নাম্বার, সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করো। ও নাম্বার, মধ্যক নির্ণয় করো। ছ নাম্বার, প্রচুরক নির্ণয় করো। হ্যাঁ, তো দেখো স্যার কথা বলিও না। হ্যাঁ, উদাহরণ 2, এটা এই পুরাটা তো নাই, আমি একটা থেকে বেশিরভাগ সবগুলো করে দিব, বাকিগুলো তোমাদেরকে আমি বাড়ি কাজ দিব। হ্যাঁ, এখানে ঝামেলা হওয়ার কথা নাই। তবে একটা বিষয় আছে, মধ্যক আর প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে আরো কয়েকটা মানে ছোট ছোট অঙ্ক আছে তোমাদের বইতে, একটু ডিফারেন্ট, সেগুলো আমি বলে দিব। হ্যাঁ, মধ্যক আর প্রচুরক নির্ণয় করার সময় একটু সূত্র জানা লাগবে আমাদের, আর একটা সূত্র জানা লাগবে, ওইটা পরে করব। আজকে আমরা চেষ্টা করব কত পর্যন্ত, ঘ নাম্বার পর্যন্ত শেষ করার জন্য। আমার কাছে হাফ এন আওয়ারের মতো টাইম আছে, শেষ হয়ে যাবে অটো, এবং সোজা তো। আর এগুলো পারলে তো আরো ভালোই, তো পারবো না মনে হয়। দেখো প্রথমে গণসংখ্যা নিবেশন সারণী দেখি, সবাই আমাকে একটু হেল্প করবা কেমন? তো গণসংখ্যা নিবেশন সারণী প্রথমে কি, তোমরা কিছুক্ষণ আগেই বলছো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার ক্ষেত্রে দেখো বেশিরভাগ ক্ষেত্রে গাণিতিক গণ নির্ণয় করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, এগুলোর ক্ষেত্রে কি দেওয়া থাকে? গণসংখ্যা নিবেশন সারণী প্রশ্ন আকারেই দেওয়া থাকে। বেশিরভাগ ক্ষেত্রে কি গণসংখ্যা নিবেশন সারণী প্রশ্ন আকারে দেওয়া থাকে। আর অনেক টিচারে করে কি, কিছু এরকম উপাত্ত দিয়ে দেয়, বলে যে ওখান থেকে আগে কি করো, আগে নিজে রেডি করো। নিজে কি রেডি করো? গণসংখ্যা নিবেশন সারণী নিজে রেডি করো, তারপরে কি একটার পর একটা কোয়েশ্চেন দিতে থাকে। কথা বুঝতে পারছো? তাহলে আমরা আমাদের কাছে যে উপাত্তগুলো আছে সেখান থেকে আগে আমরা কি রেডি করব? গণসংখ্যা নিবেশন সারণী রেডি করব। ইয়েস স্যার, কাম অন। অঙ্কে প্রথমে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমাদের কি নির্ণয় করতে হবে? পরিসর। পরিসর আমি ডিরেক্ট লিখে ফেলতেছি, ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস কি সর্বনিম্ন সংখ্যা প্লাস কি 1। দেখে আমাকে বলো সর্বোচ্চ সংখ্যা এখান থেকে খুঁজে বের করো কত? 90। মা তো বাংলা লিখতেছি কেন? 90। সর্বনিম্ন সংখ্যা কত? 35 প্লাস কত? 1। এটা বাংলায় লিখিও না, ইংলিশে। তাহলে কত আসে? 55 প্লাস 1, তাহলে 56। এখন আমরা কয়টা শ্রেণী নেব? 6-7টা শ্রেণী নিলে দেখতে সুন্দর লাগে। 6টার মতো নেই, 6টার মতো যদি আমরা শ্রেণী নিতে চাই, স্যার কথা এটা খুব ইম্পর্টেন্ট শুনো, এখানে 56 পরিসর আসছে। তুমি চাইলে 10 দিয়ে ভাগ করতে পারো। শ্রেণী ব্যাপ্তি যদি 10 নাও, 10 দিয়ে ভাগ করো 5.6, তার মানে 6টা শ্রেণী আসবে। আমরা কি 6টা শ্রেণী নিয়ে কাজ চালাবো? মনে হয় এটাই ভালো হবে নাকি? আরো বেশি নিব? যদি 10 না নিয়ে 5 নেই, 5 5 11 15 12টার মতো শ্রেণী আসবে, বেশি চলে আসবে। তাহলে কত নেই? 10 নেই। হ্যাঁ, তুমি কি আমার কথা বুঝছো? বুঝো নাই? আচ্ছা, তুমি যেভাবে তাকায় থাকো মনে হচ্ছে কিছু বুঝো না। শ্রেণী ব্যাপ্তি 10 হলে শ্রেণী সংখ্যা সমান 56/10 ইকুয়াল টু কত?
5.6 ইকুইভ্যালেন্ট কত 6, তাহলে শ্রেণী সংখ্যা কত পাইছি 6 পাইছি। হ্যাঁ, ওর আর মনোযোগ নাই, মনোযোগ আছে নাকি নাই, চলে গেছে, আছে, ভেরি গুড। কনসেন্ট্রেশন ধরে রাখাটাও একটা ইম্পর্টেন্ট। ইয়োগা করে যে মেয়েটা আসছে, ও ও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবে, কারণ ওইটা ইয়োগাতে ওগুলোই তো কি করায়, কনসেন্ট্রেশন ধরে। হ্যাঁ, ও ও ও ওর অতিরিক্ত কনসেন্ট্রেশনের কারণে ডিস্টার্ব হচ্ছে। স্যার আসো এবার, তাহলে তুমি এটা পেয়ে গেছো না? সবাই লিখছো? সবার লেখা শেষ? তাড়াতাড়ি লিখো, সময় নাই। আর কিছু লাগবে? আর তো কিছু বের করতে হবে না। তারপরে আর কি কি ছিল যে স্যার? ট্যালি চিহ্ন ছিল, আর একটা কি, আর কিছু ছিল না? না, ছক আঁকতে হবে। আসো এবার ছকটা রেডি করি। এই কথা কি বলতেছি শোনো, আমি অনেকগুলো ছক একসাথে রেডি করব, মানে অনেকগুলো। এটা আমি সেভ করে রেখে দিব, এই ইনফরমেশনটা এখান থেকে আমরা সব করাবো। বিশাল তোমরা কথা বলিও না। আমিও জানি, তুমি জানো যেটা। তোমরা তোমরা কিভাবে, তোমরা এভাবে করে ফেলছো? তোমরা পেজে উল্টাই লিখো, হ্যাঁ এভাবে করে লিখো, তোমরা পেজে এভাবে করে লিখো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার কথাটা আমাকে একটু বলতে দেন না, একটু সময় দেন না। এই ছেলেরা কিভাবে করবা, খাতাটাকে পাতাইজা করে বলতেছি, 1 2 3 4 8টা করবা। কিন্তু পরীক্ষার খাতায় আবার ওভাবে করে করিও না, এখন ওভাবে করে করাচ্ছি কারণ আমি একটার মধ্যে সব অঙ্ক করে ফেলবো। হ্যাঁ আসো, হ্যাঁ 8টা করো।
হ্যাঁ স্যার বলো। স্যার কথা বলিও না, গণসংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এক্স আই, সরি ভুল লিখলাম, এফআই। এফআই তোমরা কথা না বলে কুইক লিখো। আচ্ছা আগে এতটুকু পর্যন্ত, হ্যাঁ শেষ, গুড। স্যার দ্রুত লিখছ, একটু তাড়াতাড়ি করুন, আমার এত তাড়াহুড়ার দরকার ইয়ার করার দরকার। ওয়াও গুড। ফেরিয়ার একটা ফারাও, ফারাও রাজা না? হ্যাঁ ফারাও মিশরি। দেখি টেম্পারেচারের কি অবস্থা। স্যার একটা কথা বলি, শুনো, বর্তমানে রুম টেম্পারেচার কত জানো? তোমাদের কি গরম লাগতেছে? গরম লাগতেছে? আচ্ছা ঠিক আছে বলি, অর্থাৎ মোটামুটি একটা মানে ফিল আছে যে খুব বেশি গরম লাগতেছে না, এটাই তো, মানে ক্লাস করা যাচ্ছে। এখন বর্তমানে রুমের টেম্পারেচার হচ্ছে 27°C। আমি এসি দিয়ে রাখছি 22.5, 22.5 আসতে অনেক কষ্ট হবে তার, আমি জানি, কারণ আমরা স্টুডেন্ট বেশি, কার্বন ডাইঅক্সাইড নির্গমনের হার কন্টিনিউয়াস কি অনেক বেশি না, তো যে কারণে একটু গরম তো লাগবেই। স্যার দেখো এবার তোমাদেরকে একটা কথা বলি, এখানে নম্বর, স্যার নম্বরটা কোনটা থেকে শুরু করব? আমার সর্বনিম্ন কত ছিল? সর্বনিম্ন কত ছিল? 35। তাহলে আমি শুরু করব কত থেকে? 35 থেকে। 35 থেকে কত পর্যন্ত বলো তো? 35 থেকে কত? 10 ধরো। 35, স্যার 35 নিজেকেও হিসাব করবা, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44। অনেকে কি করে জানো? অনেক পণ্ডিত আছে মুখস্থ ডিরেক্ট লিখে দেয় 35 থেকে 45, এভাবে করে ডিরেক্ট 10 হিসাব করে করে কি লিখে দেয় স্যার 35 থেকে 44। এর পরের গুলো এমনি মুখস্থ, 45 থেকে 54, এরপরে 55 থেকে কি বলতো 64, 65 থেকে 74, 75 থেকে কত 84, এরপরে 85 থেকে 94, শেষ। তাহলে তোমরা কি একটা বিষয় বুঝতেছো? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য কয়টা কলাম লাগে? এগুলো হচ্ছে কলাম, ভূমির সাথে লম্ব, এরকম লম্ব আকারে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি কলাম। তাহলে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য কয়টা কলাম লাগে? 3টা কলাম। ঠিক আছে, সব সময় গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য কয়টা কলাম? 3টা কলাম, এটা এটা এটা। এবার 35 থেকে 44 পর্যন্ত, 35 থেকে 44 পর্যন্ত কয়টা সংখ্যা আছে একটু বের করে নেই, বের করো। দুরু মরা, এই এই ছেলে, এই প্রতীক দাঁড়া দাঁড়া, বেশি কথা বলছিস, দাঁড়া। এখানে বলো 35 থেকে 44, দেখো 35 আছে, 40 আছে, তারপর 44 পর্যন্ত আর আছে এখানে 36 কই? এটা তারপর এই 4টাই তো। দেখো এবার আমার কথাটা একটু শোনো, এই মেয়েরা এবার আমার কথাটা একটু শোনো। এখানে আমি এভাবে ডট দিছি না, তুমি এর পরেগুলো কি দিবা? ক্রস দিবা, এভাবে করে করে বোঝার ট্রাই করবা,
নতুবা কিন্তু একটা ভুল হয়ে গেলে ম্যাথ ভুল হয়ে যাবে। হ্যাঁ, একটু আস্তে ধীরে বের করবে। তাহলে আমি কত পাইছি? 4। এগুলো কিন্তু আমার ঠিক মতো বের করতে হবে। তাহলে কত পাইলাম? 4। তাহলে ট্যালি চিহ্ন হবে 1টা 2টা 3টা 4টা। এর পরেরটাতে সবাই হেল্প করবা। স্যার আসো। 45 থেকে কত? কিভাবে? ও হ্যাঁ, সরি স্যার, আমি গতবার এটা বলছিলাম, মানে গতবার করানোর সময় তোমাদেরকে এটা বলছিলাম, আমার ঠিক মাথা থেকে ছুটে গেছে, সরি। তাহলে যেটা করবা, স্যার আসো, আমরা ওভাবে করে দাগ দিব। বেসিক্যালি তোমরা কিভাবে করে করবা, আমাকে এটা দাও তো, বইটা দাও, বইটা দাও। স্যার তোমরা কিভাবে করবা, সরি আমি বলে দিচ্ছি। প্রথমে 70 আছে না, 70টা কোথায় বসাবো? 70 এখানে একটা দাগ দিয়ে দিব। তারপরে আছে কত? 40, 40টা কোথায়? এখানে দিয়ে দিলাম। এরপরে 35, 35 কোথায়? এখানে। 60 কোথায়? এখানে। তারপরে কত? 55, 55 কোথায়? এখানে। তারপরে 58 কোথায়? এখানে। তারপরে 45 কোথায়? এখানে। তারপরে 60, তারপরে হচ্ছে 65 এখানে। তারপরে 80 এখানে। তারপরে 70 এখানে। তারপরে হচ্ছে 46 এখানে। তারপরে হচ্ছে 50 এখানে। তারপরে 60, 60 এখানে 5টা হয়ে গেছে, তাহলে কোনাকুনি একটা দাগ দিতে হবে। 60 পরে 65, তারপরে হচ্ছে 70, 58, 70 কোথায়? 70, তারপরে হচ্ছে কত? 58, 58 কোথায়? এখানে। তারপরে 60 এখানে। 48 এখানে। 70 এখানে। 36 এখানে। কোথায় হয়ে গেছিল? আচ্ছা 36 হয়ে গেলে তাহলে এখানে একটা কম হবে না? 36। তারপরে 85 না, 85 কোথায়? 60, 50, 50, তারপর 60 একটা কোথায়? এখানে। 46, 65, 46 কোথায়? 65 কোথায়? 55, 61, 55, 61, 55, 61 একসাথে এখানে। 72, 85, 72, 85, 90, 68, 90, 68 এখানে। 65, 50, 65, 50 কোথায়? এখানে। হ্যাঁ। 40, 40 তো হয়ে গেছিল না? 40, 56, 56 কোথায়? এখানে। তারপরে হচ্ছে 60, 65, 65 এখানে। 60 হচ্ছে এখানে। 46, 76, 46 আর 76, এখানে মাত্র 2টা বিশ্রী। বসো, আমি দাঁড় করা রাখবো এবার কেউ কথা বললে। তাহলে এবার গণসংখ্যা লিখে ফেলো। 4 কত? 8, তারপরে হচ্ছে 12, হচ্ছে 11, তারপরে হচ্ছে 2, মনে হচ্ছে এখানেও 2টা ট্যালি চিহ্ন দিছে। তাহলে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা শেষ। বিহুল বুঝছো না? দেখো না পুরো। হ্যাঁ, ট্যালি চিহ্ন এটা, ট্যালি চিহ্ন মতো। হ্যাঁ, 11 সুন্দর করে দিব।
আচ্ছা, এবার তাহলে এটা আমাদের একটা অঙ্ক করা শেষ। এরপরে কোয়েশ্চেনটা বলো। ক্রমযোজিত গণসংখ্যা, কেউ কথা বলিও না। এর পরেরটা কি? ক্রমযোজিত কি সংখ্যা? গণসংখ্যা। ঠিক আছে স্যার, ক্রমযোজিত গণসংখ্যাতে আমরা কিভাবে করি? এই কথা বলিও না। প্রথমে কি করতে হবে? যেটা আছে সেটা লিখে দিবা। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যেটা আছে সেটা লিখে দিবা, তারপর কোনাকুনি যোগ করবা। 8 4 12, 12 12 24, 24 11 35, 35 আর 2 37, 37 আর 3 40। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা শেষ। তাহলে দুইটা অঙ্ক শেষ। তাহলে তোমাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, স্যার আমরা যখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করছি তখন কয়টা কলাম নিতে হচ্ছিল? 3টা। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার সময় 4টা, যদিও বা ট্যালি চিহ্নটা না নিলেও হয়। 4টা। দেখো, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার সময় তুমি যে ট্যালি চিহ্নটা নাও তাতেও কোনো সমস্যা নাই, নিলেও কোনো সমস্যা নাই। এই কারণে আমি কয়টা লিখছি? কয়টা কলাম? 4টা কলাম। এবার আমরা কি নির্ণয় করব? গাণিতিক গড়। তো গাণিতিক গড় নির্ণয় করার সময় আমাদের আরেকটা কাজ করতে হবে। আমি এখানে একটা ঘর খালি রাখা দরকার ছিল। আচ্ছা যাক, এবার স্যার ক্রমযোজিত আমরা কি নির্ণয় করবো? যে গাণিতিক গড়। তো গাণিতিক গড় নির্ণয় করার সময় ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হবে। কি? শ্রেণী মধ্যমান। তাহলে আমরা এখানে লিখছি, লিখো শ্রেণী কি মান? মধ্যমান। শ্রেণী মধ্যমানকে আমরা কি দিয়ে প্রকাশ করি? xi। শ্রেণী মধ্যমানকে কি দিয়ে? xi। ঠিক আছে, শ্রেণী মধ্যমানকে আমরা কি দিয়ে প্রকাশ করি? xi। স্যার i মানে তোমরা কি বুঝো? i মানে হচ্ছে ইনিশিয়াল নাম্বার। i এর মান হচ্ছে কত? i এর মান 1 2 3 4, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কেমন? ইন্টিজার, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা i এর মান হচ্ছে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। পজিটিভ ইন্টিজার গুলো হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো যখন i এর মান 1 হয়, ধরো f1 মানে কি? প্রথম গণসংখ্যা। যদি i এর মান 2 হয়, f2 মানে কত? দ্বিতীয় গণসংখ্যা। এগুলো অনেকে জানেও না, মুখস্থ করে রাখে fi xi। হ্যাঁ, যদি i এর মান 3 হয়, কত নাম্বার গণসংখ্যা? 3 নাম্বার। i এর মান 4 হলে 4 নাম্বার গণসংখ্যা। ঠিক আছে, এবার যদি আমি বলো x1 লিখলে কি? প্রথম শ্রেণী মধ্যমান। যদি x2 হয়, i এর মান যদি 2 হয় মানে x2, i এর মান এখানে যে কোনো কিছু হতে পারে। তোমাকে যদি আমি x4 বলি, তুমি কয় নাম্বার শ্রেণী মধ্যমানটা নিবা? 4 নাম্বার। তাহলে আসো শ্রেণী মধ্যমান কিভাবে নির্ণয় করে? দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ। বলো যোগ করে। মা তারপরেরটা 49.5, এবার মুখস্থ। তারপরে কি? 59.5, এবার মুখস্থ লিখে দিবা। তারপর 69.5, তারপরে 89 কখনো হয়ে দেয়? ও, তুমি তো এক লাইন অ্যাডভান্স। 89.5, ঠিক আছে না? হ্যাঁ, তারপরেরটা fi xi। তারপরেরটা কি? fi xi। তারপরেরটা কি? fi xi। লিখো। দিদি রাগ করছেন কি?
আর বেশি সময় নেই, আমরা ছুটি দেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছি। সময়ের সাথে সাথে পড়ালেখাও এগিয়ে যাচ্ছে। আপনার এই যে পড়তেছ, দেখছো? ক্লিয়ার হয়ে যাচ্ছে আবার। হ্যাঁ সেটাই তো ইম্পর্টেন্ট। স্যার এবার আমাকে গুণ করে করে এক একজন এক একটা বলো, এক একজন এক একটা বলো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কেমন? প্রথমটা কত? FI কত? 158। তারপরেরটা 594। তারপরেরটা কত? তারপরেরটা ওই FI আর XI, এই FI XI। তারপরে 764.। তারপর তারপরে 159। তারপরে 268.5। স্যার একদম সবগুলো যোগ করো। সব যোগ করে বলো। $2460 হয়েছে। এবার স্যার নো কথাবার্তা, অনেকক্ষণ বলে ফেলছো কথা। হ্যাঁ কিছু বলতেছি না দেখে তোমরা ইচ্ছা মতো কথা বলবা, এগুলো কোন ধরনের সমস্যা? আচ্ছা স্যার এই গণসংখ্যা n equal to কত? 40। নির্ণেয় গাণিতিক গড় ইকুয়াল টু সামেশন অফ FI XI ডিভাইডেড বাই কত? n। 2460, n এর মান কত? 40 ইকুয়াল টু কত আসছে? 61.5। তাহলে সূত্র কি স্যার? গাণিতিক গড়ের সূত্র কি? এই গাণিতিক গড়ের সূত্র কি? সামেশন অফ FI XI ডিভাইডেড বাই n। বুঝতে পারছো? আচ্ছা এবার এই অঙ্কুর দাঁড়াও। না অঙ্কুর না, আচ্ছা ডিস্টার্ব করতেছো। কুহেলি দাঁড়াও। হ্যাঁ বুঝতে পারছে। কুহেলি দেখ, কুহেলিকে একটা কথা জিজ্ঞেস করি। স্যার আমাদের ম্যাডাম ঠিক আছে, কুহেলি আমাকে একটা কথা বলবা স্যার, আমরা এখান থেকে গাণিতিক গড় নির্ণয় করার জন্য সূত্র কি সেটা পাইছি, সামেশন অফ FI XI ডিভাইডেড বাই n। তুমি আমাকে বলবা গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমার কয়টা কলাম দরকার, কোনটা কোনটা। এখানের মধ্যে সবগুলো তো লাগবে না, ঠিক আছে? যেমন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য এই 3টা দরকার ছিল। ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য 1 2 3 4 4টা দরকার ছিল। এখন গাণিতিক গড় নির্ণয় করার জন্য কয়টা, কোনটা কোনটা? 1 নাম্বার ট্যালি লাগবে না, 1 নাম্বার 2 নাম্বার, তারপর এটা কোনো দরকার নাই, এটা এটা। তাহলে কয়টা হয়েছে? 4টা। যদি ট্যালি সহ হিসাব করি 5টা, ঠিক আছে? তাহলে এমনিতে হচ্ছে কয়টা লাগবে? যে 4টা। বসেন। তাহলে আমরা ওখানে 4টা লিখবো না 5টা লিখবো বলো তো? ওখানে 4 লিখবো? শিওর? কয়টা কলাম লাগবে সেটা, 4টা কলাম লাগবে।
লাস্ট ওয়ান স্যার, লাস্ট ওয়ান। ব্যাপ্তি আর ব্যবধান একই কথা, ঠিক আছে। ব্যবধান মানে হচ্ছে পার্থক্য, ব্যাপ্তি মানেও পার্থক্য। হ্যাঁ, আচ্ছা স্যার, লাস্ট এটা করেই ছুটি, কেমন? এটা করেই ছুটি, তবে এটাতে আরো 2টা ঘর লাগবে, ঠিক আছে? কেন আমি তোমাদেরকে 8টা করতে বলছি না? এক্সট্রা লাগবে না, এখানে লাগবে ইউআই। ধাপ বিচ্যুতি ইউআই, তারপর হচ্ছে এফআই ইউআই লিখো। এখানে ধাপ বিচ্যুতি লাগবে। আমি তোমাদেরকে 8টা করতে বলছি না? 8টা করো নাই? করছো তো। রাহুল, তুমি কি তার বকবকানি শুনতে খুব পছন্দ করছো? নন স্টক বকবক করবে যে, তুমিও করো? তাহলে ঠিক আছে। ও তো একদম, ও অন্য লেভেলের বকবক করে যেগুলো, সেম তো। আচ্ছা তাহলে ঠিক আছে। তোমরা যদি কথা বলো তাহলে 1.5টা বাজবে। তোমরা কেন কথা বলতেছো স্যার? ওই যে ওদেরকে নিষেধ কর, তোর বন্ধুদেরকে। বলো। এটা সেগুন কাঠের তৈরি। এটা দিয়ে মারলে এটা ভেঙে যাবে, কেয়ারফুল। হ্যাঁ, আসো এবার আমরা এটা দেখি। স্যার, ইউআই মানে হচ্ছে ধাপ বিচ্যুতি। এত ব্যাখ্যা করার প্রয়োজন পড়বে না, কারণ ব্যাখ্যা না করলে তোমরা খুব ভালোভাবে অঙ্কটা করতে পারবা। ধাপ বিচ্যুতিতে কিভাবে কি করতে হয় আমার কথাটা একটু শুনে রাখো। যদি এখানে কয়টা শ্রেণী আছে দেখে আমাকে বলো তো। 1 2 3 4 5 6। অনেক পণ্ডিত স্টুডেন্ট আছে, তারা এটা সহ 7টা বলে। ওইটা হবে না, কেমন? এখানে কয়টা শ্রেণী আছে? 6টা শ্রেণী। তাহলে শ্রেণী সংখ্যা জোড় নাকি বিজোড়? শ্রেণী সংখ্যা হচ্ছে জোড়। যদি শ্রেণী সংখ্যা জোড় হয় তবে মাঝখানে শ্রেণী থাকে কয়টা? অলওয়েজ। শ্রেণী সংখ্যা যদি জোড় হয় মাঝখানে শ্রেণী থাকবে 2টা। শ্রেণী সংখ্যা যদি বিজোড় হয় মাঝখানে শ্রেণী থাকবে 1টা, সব সময়। যেমন এখানে ধরো 1 2 3 4 5, এখানে কয়টা সংখ্যা আছে? তাহলে 5টা। মাঝখানে সংখ্যা থাকে কয়টা? 1টা। যদি এরকম একইভাবে শ্রেণী যদি বিজোড় হয় মাঝখানে শ্রেণী থাকবে কয়টা? বরাবর 1টা, 6। যদি শ্রেণী সংখ্যা জোড় হয় তাহলে মাঝখানে এখানে কয়টা সংখ্যা আছে? মাঝখানে 2টা না, বরাবর মাঝখানে। তো শ্রেণীর ক্ষেত্র সেম। যদি শ্রেণী সংখ্যা জোড় হয় মাঝখানে শ্রেণী থাকে কয়টা? এখন মূল কথাটাই আসি। এখানে শ্রেণী সংখ্যা জোড় না, জোড় সংখ্যক শ্রেণী আছে না? তাহলে মাঝখানে শ্রেণী 2টা বের করো। কোনটা? এটা না, এই 2টাই তো। এই 2টার মধ্যে যার গণসংখ্যা বেশি, গণসংখ্যা কার বেশি? 55 থেকে 64, সেখানে 0 দিবা। বলছি যে যদি জোড় সংখ্যক শ্রেণী হয় তবে মাঝখানে যে 2টা শ্রেণী থাকবে সেখানে যার গণসংখ্যা বেশি সেই জায়গাটায় ধাপ বিচ্যুতি কি হবে? কথাটা কি বলছি আবার বলতেছি, লাস্ট বার। স্যার বারবার এগুলোতে ভুল করে স্টুডেন্টরা। বললাম যে শ্রেণী সংখ্যা যদি জোড় হয়
মাঝখানে যে দুইটা শ্রেণী আছে সেখানে যেটার গণসংখ্যা বেশি সেই জায়গায় ধাপ বিচ্যুতি কি হবে? 0 হবে। এরপরে নিচের দিকে মাইনাস, সরি, বাহ তোমার তো অনেক মনোযোগী শিক্ষার্থী। -1 -2, 1 2 3। ভুল করছে যেটা বলা যাবে না। কি বলো? চলতেছে? চললে হয়েছে স্যার, একটু একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। বন্ধ হবে না, ফোন বন্ধ হবে না যদি আর 10-15 মিনিট অন্তত চলবে। স্যার এই ক্লাসটা ইম্পর্টেন্ট, আমি এটা একটু শেষ করে নিই, তোমরা কথা বলিও না, ঠিক আছে? তাহলে যদি কি হয়, যদি শ্রেণী সংখ্যা বিজোড় হয় তাহলে বরাবর মাঝখানে ধাপ বিচ্যুতি কি হবে? মাঝখানে শ্রেণীতে ধাপ বিচ্যুতি 0 লিখবা, সেখানে আর গণসংখ্যা দেখতে হবে না। স্যার কি বলছি ছেলেদেরকে, যদি শ্রেণী সংখ্যা বিজোড় হয় তাহলে একদম মাঝখানের শ্রেণীতে ধাপ বিচ্যুতি কি হবে? 0 হবে। ক্লিয়ার? আর জোর হল তো বললাম। এবার আসো গুণ করো। স্যার এই কারা কারা আসো? গণসংখ্যা FIUI -8, তারপর -8 n কেম হতা, তারপর তারপর সামেশন অফ FIUI কত? 8। বাহ দারুণ, তাহলে মোটামুটি কাছাকাছি চলে আসছি। ক্লিয়ার? সামেশন অফ FIUI। স্যার সামেশন অফ FIUI, সামেশন মানে কি বলতো? যোগফল। যতগুলো FIUI আছে সবগুলোর কি? যোগফল। এখানে কয়টা FIUI আছে? 1 2 3 4 5 6, 6টা FIUI আছে, সবগুলোর যোগফল। সামেশন অফ FIXI, এখানে কয়টা FIXI আছে? 6টা, সবগুলোর কি? সামেশন মানে যোগফল। ক্লিয়ার? এখন সূত্রটা লিখতেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। স্যার কেউ কথা বলবো না এটা করার সময়, আমি কিন্তু ক্লাস থেকে বের করে দেবো, এটা আমার লাস্ট টপিক, শুধু শুধু যাওয়ার সময় বকা খাইও না। সুতরাং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ইকুয়াল টু A প্লাস সামেশন অফ FIUI ডিভাইডেড বাই n ইন্টু কত? h। A প্লাস সামেশন অফ FIUI ডিভাইডেড বাই n ইন্টু h। সাথে সাথে পাশে লিখে রাখবা a মানে A ইকুয়াল টু আনুমানিক গড় বা অনুমিত গড়, আনুমানিক গড় বা অনুমিত গড়। n মানে কি? গণসংখ্যা। n মানে কি স্যার? গণসংখ্যা। তারপরে হচ্ছে h মানে কি? শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কখন কোনটা হবে তোমরা নিশ্চয়ই জানো, বিচ্ছিন্ন হলে এক ধরনের, অবিচ্ছিন্ন হলে এক ধরনের, মাথায় রাখবা। কিন্তু এটা আমার কি? বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? বিচ্ছিন্ন। এবার তোমার খুঁজে বের করতে হবে এ কোথায় আছে। কি খুঁজে বের করতে হবে? এ কোথায় আছে। তাহলে আমরা এটা কিভাবে হয় সেটা একটু দেখি। স্যার ধাপ বিচ্যুতি তুমি যেখানে ধরছো, ধাপ বিচ্যুতি তুমি যেখানে 0 ধরছো সেখানকার শ্রেণী মধ্যমান হবে তোমার কি? এ। ধাপ বিচ্যুতি যেখানে 0 ধরছো সেখানকার শ্রেণী মধ্যমান হবে তোমার কি? এ। তাহলে কোনটা? এ। তাহলে আমরা এ পেয়ে গেছি না? এ পাইছো? তারপরে বাকিগুলো তো তোমরা সবাই জানো, ঠিক না? মান বসাই দাও, মান বসাই দাও। স্যার এর মান কত? 59.5 প্লাস সামেশন অফ FIUI কত?
8, n এর মান কত 40, h এর মান কত 10, ভেরি গুড। $59.5 প্লাস 8 10 80 ডিভাইডেড বাই কত 40, কত আসছে এখানে কত আসছে ভাগ ভাগ করে 2, তাহলে আমার আনসার আসছে কত, এটা কি আগেরটার সমান আসছে? দেখছো আমাদের অঙ্ক যে ঠিক আছে, পারফেক্টলি বোঝা গেল। তাহলে দেন একটা থ্যাংক ইউ, ক্লাস তো শেষ। অমুক শেষ করো না স্যার, ক্লাস তো মোটামুটি এখানে শেষ। হ্যাঁ, তাহলে এতটুকু পর্যন্ত গাণিতিক গড়, সংক্ষিপ্ত সরি কি কি বাকি আছে, মধ্যক, প্রচুরক নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।